তামিম ইকবালকে নিয়ে মোটামুটি একটা ডিসকাশন কদিন আগে ছিল যে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের দায়িত্বে যাচ্ছেন। ক্রিক অপস হয়তো যেই ডিপার্টমেন্টটা ক্রিকেটারদের ডিলিংসের সাথে সবচেয়ে বেশি জড়িত থাকে সেই ডিপার্টমেন্টে তামিম ইকবালকে দেখা যাবে। এরপর এই আলোচনা চলমান থাকা অবস্থায় তামিম ইকবালের যে রোল ডেজিগনেশন অ্যাক্টিভিটির ব্যস্ততা সেটা হচ্ছে অনেকটা ধারাভাষ্য কেন্দ্রিক চলমান। বাংলাদেশ ভারত যে সিরিজ চলছে, টেস্ট সিরিজ শেষ হয়েছে এবং তামিম ইকবাল খান এখন টি-20 নিয়ে ব্যস্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তামিম ইকবাল কি তাহলে পরিচালকের ভূমিকায় কিংবা অ্যাডমিনিস্ট্রেটরের ভূমিকায় থাকছেন না, নাকি তামিম ইকবাল খান যেমনটা ছিলেন তেমনটাই থাকবেন? এটা একটা বার্নিং কোয়েশ্চেন এবং এই প্রশ্নটা সবচেয়ে বেশি ডালপালা মেলেছে তামিম ইকবালের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। তারা যখন অফিসিয়ালি পোস্ট করে জানিয়ে দিয়েছে যে আপকামিং বিপিএল এর সিজনেও Tamim Iqbal is going to play for Fortune. He is making all the plans. He is going to be the captain again. And Fortune, they want to be fortunate again and again. Tamim Iqbal's ছোঁয়ায় তখন অবধারিতভাবে প্রশ্ন তৈরি হয় যে তামিম ইকবাল যেহেতু খেলছেন বা খেলবেন, একটা দল অলরেডি তাদের কি ক্রিকেটার হিসেবে তামিম ইকবালকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে, সেই জায়গায় তামিম ইকবাল কি তাহলে ক্রিকেট বোর্ডে আসছেন না? খুবই ভ্যালিড কোয়েশ্চেন। আমার কাছে যেটা মনে হয় যে তামিম ইকবাল ক্রিকেট বোর্ডে আসবেন, দায়িত্ব পালন করবেন, কিন্তু হি ইজ টেকিং বিট অফ টাইম। সেই সময়টা চলতি বোর্ডেরই কোন একটা সময়, যখন ক্রিকেট বোর্ডে নতুন কিছু ডিরেক্টর, হুট করে একজন পরিচালক ক্রিকেট বোর্ডে ঢুকবেন এরকমটা আমি যতটুকু খবর রাখি তেমনটা না। বেশ কয়েকজনকে এন্ট্রি করানোর পরিকল্পনা রয়েছে এবং সেটা যদি হয় তামিম ইকবাল সেই লটের একজন হবেন। আর ক্রিকেট বোর্ডের পরিচালক যদি তিনি হয়ে যান, তারপরেও ডোমেস্টিক ক্রিকেট খেলতে তামিম ইকবালের কোনো বাধা নেই। অ্যাকর্ডিং টু দ্য রুলস তিনি আটকেন না। আচ্ছা, আরেকটা ব্যাপার গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তামিম ইকবাল ফিরবেন কি ফিরবেন না, এটা নিয়ে অনেকের খুব বেশি ইন্টারেস্ট। আমি যতটুকু বুঝি সবশেষ স্পোর্টস স্টার যেই জায়গায় হচ্ছে ইন্ডিয়ান একটা মিডিয়া, অনেকে এটাকে স্টার স্পোর্টস হিসেবে অভিহিত করেছেন, খুব হাস্যকর লেগেছে ব্যাপারটা। যাই হোক, সেখানটায় তামিম ইকবাল খান হি হ্যাজ গিভেন অ্যান ইন্টারভিউ এবং সেখানটায় ওই ইন্টারভিউর পর তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এরকম একটা ভাইবস তৈরি হয়ে গেছে অন্তত বাংলাদেশের মিডিয়ায়। আসলে কি তাই? আমার যে আন্ডারস্ট্যান্ডিং, তামিম ইকবাল এরকম কোনো ধরনের ডিসিশন এখন পর্যন্ত মেক করেন নাই। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাক করবেন এর সম্ভাবনা যদি আমরা আসলে শতাংশের হিসাবে ধরি, সেটা আমার কাছে মনে হয় 0.1%। এবং তামিম ইকবাল এখন যেই শেপে রয়েছেন, যেই অবস্থায় রয়েছেন, বাংলাদেশ দল যেভাবে এগিয়ে যাচ্ছে, সব মিলিয়ে তামিম ইকবালের জাতীয় দলে কামব্যাক করার ডিজায়ার নেই বললেই চলে। এখন কেন আমি এই কথা বলছি, এটার মূল কারণ যেটা, সেটা হচ্ছে ওই পার্টিকুলার ইন্টারভিউতে তামিম ইকবাল বলেছেন যে আমি ধরেন 5-7টা ম্যাচ খেলার জন্য যদি এখন আসি, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যদি একটা সিরিজে অংশগ্রহণ করি, এটা হয়তো হতে পারে যে আমি খেললাম, কিন্তু এটা আইডিয়াল না যে আমি শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্যই জাতীয় দলে কারো একটা জায়গা, যে জায়গাটাকে নিজের জায়গা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সেটা আমি নিয়ে নিব। এবং একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং যারা টিমের সাথে জড়িত তাদের ওয়েলকামিং হতে হবে, সেই ব্যাপারটাও তামিম তার সেই মানে সাক্ষাৎকারে বলেছেন। সো আমার মনে হয় না যে তামিম ইকবাল হি ইজ রেডি টু কাম ব্যাক টু দ্য ন্যাশনাল টিম এগেইন। বাংলাদেশ দলের নতুন মিশন টি-20 এবং টি-20 মিশনে বাংলাদেশ দল কেন্দ্রিক সামনের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি উচ্চাশা নেই। উচ্চাশা না থাকার যথেষ্ট কারণ রয়েছে এবং সেই কারণগুলোর প্রধান কারণ যেটা, যে আপকামিং বাংলাদেশের যে বৈশ্বিক ইভেন্ট, সেটা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 গোয়িং টু বি হোস্টেড বাই পাকিস্তান। এখন এই পার্টিকুলার টুর্নামেন্টকে কেন্দ্র করে ওই পার্টিকুলার ফরম্যাট যেটা হচ্ছে ওয়ানডে ফরম্যাট কেন্দ্রিক প্রত্যাশাটা সবচেয়ে বেশি। তারপরেও ভারতের বিপক্ষে টি-20, বাংলাদেশ সবশেষ টি-20 বিশ্বকাপে কি রেজাল্ট করেছে, ভালো না খারাপ করেছে, সেটা আমার কাছে মনে হয় সবচেয়ে দ্ব্যর্থবোধক একটা ব্যাপার। একটা ডিসিশনে পৌঁছানোটা খুব ডিফিকাল্ট ব্যাপার যে আসলে বাংলাদেশ কেমন করলো। লাস্ট ম্যাচে আফগানিস্তানের যখন বিপক্ষে জয় পেলে, সেটা ছিল 19 বলে 42 থেকে 43 রানের একটা ইকুয়েশন। বাংলাদেশ সেমিফাইনালস খেলবে, সেই চেষ্টাটা যখন একটা দল করে না, তখন ভারতের বিপক্ষে সেই পার্টিকুলার দলের অংশগ্রহণ, তাদের সিরিয়াসনেস নিয়ে প্রশ্ন তোলা খুব স্বাভাবিক। সে প্রশ্ন যাই উঠুক না কেন, আরো একটা প্রশ্ন, বাংলাদেশ দলের যে বেস্ট 11 সেটা আসলে কেমন হতে পারে। অনেকদিন পর বাংলাদেশ টি-20 খেলবে যেখানে সাকিব আল হাসান নেই। সাকিব আল হাসান হয়তো
আসেন যান, ইনজুরির কারণে এন্ট্রি করেন, অনেক সময় খেলতে পারেন পারে না, সেটা ডিফারেন্ট আলোচনা। সাকিব আল হাসান নেই মানে এই নাইটা আসলে কন্টিনিউ করবে। সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশি 11টা কেমন হতে পারে? ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, বাংলাদেশ ইজ গোয়িং টু গিভ আ চান্স টু পারভেজ হোসেন ইমন। এবারের যে টি-20 দল সেটাতে ইনক্লুডেড হয়েছেন, along with লিটন কুমার দাস is going to make the opening partnership from my point of view। আমার কাছে মনে হয়, আমার আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা এরকম। নাম্বার 3 আমাদের ক্যাপ্টেন নাজমুল শান্ত, নাম্বার 4 তাওহিদ হৃদয়, নাম্বার 5 মাহমুদুল্লাহ রিয়াদ, নাম্বার 6 জাকির আলী অনিক, and নাম্বার 7 who is the number 7 batter? This is the question, মেহেদী হাসান মিরাজ or শেখ মেহেদী? টাফ কোয়েশ্চেন। মেহেদী হাসান মিরাজ 9 মাস পর জাতীয় দলে ব্যাক করেছেন, 14 মাস পর তিনি জাতীয় দলের হয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে অ্যাপেয়ার হওয়ার অপেক্ষায়। সেটা কি সম্ভব হবে? এই মেহেদী হাসান মিরাজের বাদ পড়াটা খুবই অদ্ভুত ছিল, যে ভাইস ক্যাপ্টেন করে তাকে পাঠানো হয়েছিল, তারপর সেই দল থেকেই তিনি বাদ পড়ে গেছেন, খেলেন উনি, একটা ম্যাচ পর্যন্ত সুযোগ পাননি। আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা, অ্যাকর্ডিং টু দ্য স্পিচ অফ দ্য চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু, দে আর লুকিং ফর সামওয়ান লাইক অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের রিপ্লেসমেন্ট সাকিবই, অন্য কেউ হবে না, কিন্তু তার কাছাকাছি মানের একজনকে তারা খুঁজছে এবং যার ব্যাটিংটা ইমপ্রুভড। সো ফ্রম দ্যাট কানেকশন, প্রথম 6টা আমি যে নাম বলেছি, তানজিদ হাসান, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, নাম্বার 7 আমার কাছে মনে হয় মেহেদী হাসান মিরাজ ইজ গোয়িং টু বি দ্য ভাইটাল কন্টেন্ডার ফর দ্যাট প্লেস। নাম্বার 8 অফ স্পিনার আবি একজনই খেলাতে পারবেন, সো মেহেদী হাসান মিরাজ খেললে শেখ মাহাদির সুযোগ থাকে না। নাম্বার 8 ডেফিনেটলি রিশাদ হোসেন, বাংলাদেশের প্রমিজিং লেগি, তাকে না খেলানোর কোনো সুযোগ নেই ইনজুরি ছাড়া। এখন বাকি থাকে 3টে স্পট, আমার আছে 4 জন পেসার হাতে। এই 4 জন পেসার কারা? তাসকিন, শরীফুল, মুস্তাফিজ এবং আমাদের ছোট সাকিব। আমার কাছে মনে হয় এই 4 পেসার থেকে 3 জন পেসার ডেফিনেটলি বাংলাদেশের একাদশে থাকবে। তাসকিন এবং মুস্তাফিজ, এই দুজনের থাকা নিয়ে খুব বেশি ডাউট নেই। তাদের সঙ্গী কে হতে পারেন সেটা একটা প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর যদি মেলানোর চেষ্টা করে, আমার কাছে মনে হয় যে শরীফুল এবং তানজিম সাকিব, এই দুজনের মধ্যে টিম ম্যানেজমেন্ট ডেফিনেটলি অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স অফ দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ তানজিম সাকিবকে এগিয়ে রাখবেন। সেক্ষেত্রে দুজন বাঁহাতি, একজন বাঁহাতি ফাস্ট বোলার থাকলেন, তার সাথে 2 জন ডানহাতি পেসার এবং একজন লেগি ও একজন অফ স্পিনার নিয়ে বাংলাদেশ তাদের 11 সাজাবে বলে আমার কাছে মনে হয়। বাদ পড়ার তালিকায় কে কে থাকলো? ছোট তামিম, শেখ মেহেদী, রাকিবুল এবং শরীফুল। বাকি 15 সদস্যের যারা 11 জন আছেন, সেই 11 জন আমার মতে আপকামিং টি-20 সিরিজের প্রথম ম্যাচের একাদশে থাকবে।